বেশ কয়েক বছর পূর্বে ঘটে যাওয়া একটা ঘটনার সঙ্গে আমরা সবাই মোটামুটিভাবে পরিচিত যে নরেন্দ্রনাথ দত্ত তখনও তিনি বিশ্বজয়ী মহাসন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেননি। কিছুটা সময়ের জন্য বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে শিক্ষকতা করতেন এবং সেখান থেকে তাকে একদিন বিতাড়িত করা হয়েছিল। এই ঐতিহাসিক ঘটনার সঙ্গে মহাসন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তো জড়িয়ে ছিলেন, আর যে দুজন ভুবন বিদিত মানুষ এর সঙ্গে জড়িয়ে ছিল তারা হলেন সমাজ সংস্কারক, শিক্ষাব্রতী, বিধবা বিবাহ প্রবর্তনকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং শ্রী শ্রী কথামৃত চরিত্রকার শ্রীম ওরফে মহেন্দ্রনাথ গুপ্ত রামকৃষ্ণ বিবেকানন্দ পরিমণ্ডলে যিনি মাস্টার মশাই নামে বিশেষভাবে খ্যাত। আজ আমরা ফিরে দেখার চেষ্টা করি ঠিক কী কারণে নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দকে মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে বিতাড়িত হতে হয়েছিল। 1893 সালে আমেরিকার শিকাগোর বিশ্ব মহাধর্ম সম্মেলনে বিশ্ববাসীকে বিমোহিত করেছিলেন ভারতবর্ষের তরুণ মহাসন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। অসাধারণ পাণ্ডিত্য, বাগ্মিতা এবং ব্যক্তিত্বের জোরে সারা বিশ্বে অভূতপূর্ব সাফল্য এবং জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই তরুণ মহাসন্ন্যাসী। ছাত্রজীবনে কেমন ছাত্র ছিলেন নরেন্দ্রনাথ দত্ত? ছাত্রজীবনের পরীক্ষায় কেমন ফলাফল করেছিলেন নরেন্দ্রনাথ? মায়ের দেয়া শিক্ষাতেই চরিত্রের বুনিয়াদ গড়ে উঠেছিল নরেন্দ্রনাথের। একটা সুখী পরিবারের একজন সুখী সভ্য হিসাবেই বিশ্ববিদ্যালয়ের 3টি পরীক্ষায় বসেছিলেন নরেন্দ্রনাথ, এন্ট্রান্স, এফএ এবং বিএ। তবে পরীক্ষার ফলাফল আহামরি কিছু ছিল না। এফএ এবং বিএ এই দুটি পরীক্ষাতে তিনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। যে ইংরেজি ভাষায় অসাধারণ পাণ্ডিত্য এবং দক্ষতার জন্য আমেরিকা ও ইংল্যান্ড সহ সারা বিশ্ববাসীকে মুগ্ধ করেছিলেন, সেই ইংরেজি ভাষাতেও ফলাফল কিন্তু তেমন কিছু ছিল না। এন্ট্রান্সে পেয়েছিলেন 47 নম্বর, এফএতে পেয়েছিলেন 46 নম্বর এবং বিএতে পেয়েছিলেন 56 নম্বর, অর্থাৎ ফলাফল আহামরি কিছু ছিল না। এবং এই বিএ পরীক্ষা দেওয়ার বছরেই অর্থাৎ 1884 সালে পিতার আকস্মিক মৃত্যুতে একেবারে মানসিক এক নিদারুণ সংকটের মধ্যে পড়েন নরেন্দ্রনাথ। পারিবারিক বিপর্যয়ের মধ্যে পড়েন নরেন্দ্রনাথ। আর্থিক বিপর্যয়ে দিশেহারা নরেন্দ্রনাথ বিএ পাশ করেও 15 টাকা মাস মাইনের একটা চাকরি জোগাড় করার জন্য তখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কলকাতার অফিস পাড়ায়। সম্বলহীন, অন্নহীন নরেন্দ্রনাথ যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন একটা চাকরির আশায়, ঠিক সেই সময়ে কথামৃতকার শ্রীমের স্নেহ নজরে পড়েন নরেন্দ্রনাথ। শ্রীম তখন বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের হেডমাস্টার পদে নিযুক্ত ছিলেন। তারই আন্তরিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় নরেন্দ্রনাথ সুকিয়া স্ট্রিটের স্কুলে 3 মাস পড়ান। পরে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের একটা শাখা সিদ্ধেশ্বর লেন, চাপাতলায় স্থাপিত হলে সেখানে তিনি হেডমাস্টার পদে নিযুক্ত হন। এই সময়কার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের নমস্য সন্ন্যাসী স্বামী বোধানন্দ। যদিও পড়তেন নিচু ক্লাসে, তবুও তার বর্ণনা অনুযায়ী নরেন্দ্রনাথ দত্ত চাপকান, আলখাল্লা এবং ট্রাউজার পরে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে আসতেন এবং কাঁধ থেকে ঝুলতো একটা 6 ফুট লম্বা চাদর, এক হাতে থাকতো একটা ছাতা এবং অন্য হাতে এন্ট্রান্স ক্লাসের পাঠ্যপুস্তক। তবে এই বেশভূষায় এইরকম ভাবে নরেন্দ্রনাথকে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে বেশি দিন আসতে দেখা যায়নি, কেননা এর কিছুদিন পরেই তাকে এই স্কুল থেকে বিতাড়িত করা হয়েছিল। এই সময় মেট্রোপলিটন ইনস্টিটিউশনের
সম্পাদক ছিলেন বিদ্যাসাগর মহাশয়ের সেজ জামাই সূর্যকুমার অধিকারী। তার বিষ নজরে পড়ে হতভাগ্য নরেন্দ্রনাথকে চাকরিটা কিন্তু খোয়াতে হয়েছিল। চালাক বুদ্ধিমান লোকেরা এমনই ভাবে কলকাঠি নাড়ল যে ক্লাস 9 এবং 10-এর ছাত্ররা যৌথভাবে পিটিশন করল বিদ্যাসাগরের কাছে যে তাদের নবনিযুক্ত হেডমাস্টারমশাই ঠিকঠাকভাবে পড়াতে পারেন না। পরবর্তীকালে যিনি সারা ভারতবর্ষ সহ বিশ্ববাসীকে শিক্ষা দেবেন, জ্ঞানের আলোয় আলোকিত করবেন, নোংরা দলবাজির জেরে তাকেই একদিন শুনতে হয়েছিল যে তিনি ঠিকঠাকভাবে পড়াতে পারেননি। অপরদিকে কর্মক্লান্ত বিদ্যাসাগর কোনো খোঁজ খবর না নিয়েই নির্দেশ দিয়েছিলেন যে তাহলে বলো নরেন্দ্রনাথকে যেন না আর স্কুলে আসে। নতমস্তকে মেনে নিয়েছিলেন নরেন্দ্রনাথ এই নির্দেশ। বিস্ময়ের এই যে পরবর্তীকালে এই ঘটনা নিয়ে বিদ্যাসাগরের প্রতি কোনো তিক্ত মনোভাব পোষণ করেননি কোনোদিন, বরং উল্টে সবসময় বিদ্যাসাগর মহাশয়ের প্রশংসাই করেছেন। মেট্রোপলিটন ইনস্টিটিউশনে চাকরি খুইয়ে নরেন্দ্রনাথ সিটি কলেজে একটা চাকরি পাইয়ে দেওয়ার জন্য শিবনাথ শাস্ত্রী মহাশয়কে ধরিয়েছিলেন এবং শিবনাথ শাস্ত্রী মহাশয় সেই দায় এড়িয়ে গিয়েছিলেন। এর কিছু পরে অঘোরনাথ চট্টোপাধ্যায়ের আনুকূল্যে এবং তার অধীনে একটা কলেজে 3 মাস অধ্যাপনা করেছিলেন নরেন্দ্রনাথ। ঠিক এই পর্বেই শ্রীরামকৃষ্ণ ভক্ত স্টিমও বিদ্যাসাগর মহাশয়ের রোষানলে পড়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন খুব অসুস্থ। তাকে ঘন ঘন দেখতে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। এই ইঙ্গিত পাওয়া মাত্র বিচক্ষণ শ্রীম মান সম্মান বাঁচানোর জন্য তৎক্ষণাৎ হেডমাস্টারমশাইয়ের পদ থেকে অব্যাহতি পাওয়ার জন্য পদত্যাগপত্র পাঠালেন বিদ্যাসাগর মহাশয়ের কাছে। যদিও এই সময় তিনি নিদারুণ আর্থিক অনটনের মধ্যে ভুগছেন, তবুও কোনরূপ বিচার বিবেচনা না করে নিজের মান সম্মান রক্ষার জন্য তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন এবং বিদ্যাসাগর মহাশয় খুব স্নেহভরে বুঝিয়েওছিলেন পদত্যাগপত্র প্রত্যাহার করার জন্য, কিন্তু শ্রীম সেই পদত্যাগপত্র প্রত্যাহার করেননি। এই খবর যখন শ্রী রামকৃষ্ণের কাছে পৌঁছেছিল তখন রামকৃষ্ণ 3 বার বলেছিলেন, ঠিক করেছ, ঠিক করেছ, ঠিক করেছ। চাকরি বাকরি নিয়ে এমন সাপসুপ কথা শ্রী ঠাকুরকে আর কখনো এমনভাবে বলতে শোনা যায়নি। তবে সৌভাগ্যবশত শ্রীমকে এমন আর্থিক অনটনের মধ্যে বেশি দিন থাকতে হয়নি, কেননা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তখন রিপন কলেজ প্রতিষ্ঠা করেছেন। তিনি শ্রীমকে ওই কলেজে অধ্যাপনার জন্য আমন্ত্রণ জানালেন। বহুমুখী গুণের অধিকারী শ্রীম তৎক্ষণাৎ সেই আমন্ত্রণ গ্রহণ করলেন এবং 5 বছর ওই কলেজে তিনি অধ্যাপনা করেছিলেন। মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে বিতাড়িত নরেন্দ্রনাথ একদিন মহাসন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হয়ে সারা ভারতবর্ষ সহ সারা বিশ্ববাসীকে মুক্তির দিশা দেবেন এবং শ্রীমও একদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লিখে শ্রী শ্রী ঠাকুরকে ঘরে ঘরে পূজিত করবেন। ততদিনে অবশ্য বিদ্যাসাগর মহাশয় কর্মক্লান্ত বিধ্বস্ত অবস্থায় পরলোক গমন করেছেন। আর আমরা যারা ভাবিকাল তাদের জন্য রেখে গেছেন একটা বিতর্ক। বিদ্যাসাগর মেট্রোপলিটন স্কুল, নরেন্দ্রনাথ এবং শ্রীম।